আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমরা আসলে আজকে টাইপ 3-র বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের টাইপ 3-র টপিকটা আমরা কি রেখেছি দেখো, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগের গুরুত্ব। আমাদের দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে ব্যবসায় উদ্যোগ আসলে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা ব্যবসায় উদ্যোগের ফলে আসলে আমাদের সমাজের অর্থনৈতিক বা আমাদের সামাজিক উন্নয়নটা কিভাবে হচ্ছে, এই বিষয়বস্তু নিয়েই আসলে আমাদের এই টাইপ 3টা সাজানো। আমাদের টাইপ 3তে আমরা আলোচনা করব 43 থেকে 55 সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখো, আমাদের পর্বের সবার প্রথম যে প্রশ্নটা, প্রশ্ন নাম্বার 43 নম্বর প্রশ্নে বলেছে ব্যবসায় উদ্যোগ দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। ব্যবসায় উদ্যোগ আমাদের দেশের আর্থসামাজিক, আর্থ মানে অর্থনৈতিক, সামাজিক মানে তো সামাজিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে। সম্পদের সঠিক ব্যবহার মানে কি? দেখো, এই সম্পদ বলতে মূলত দুইটা সম্পত্তিকে বোঝানো হয়। একটা হচ্ছে মানব সম্পদ, আরেকটা হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। আরেকটা হচ্ছে কি আমাদের প্রাকৃতিক সম্পদ। খেয়াল করে দেখো, বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। এখন আমরা যখন এটা একটি জনসংখ্যা হিসাবে দেখছি তখন এটা আমাদের কাছে বোঝা মনে হতে পারে, বা আমাদের কাছে মনে হতে পারে অনেক বেশি মানুষ, আমরা গাদাগাদি, অনেক বেশি ক্যাওয়াস হচ্ছে। কিন্তু তুমি যদি এই সকল মানুষকে এক একটা জনশক্তি হিসাবে দেখো তখন কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। তাহলে মানুষ এটা আমাদের জন্য কিছুটা বোঝা হলেও দক্ষ মানুষ বা দক্ষ জনশক্তি এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। এবং যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান সে কি করে, এই যে আমাদের দেশে মানব সম্পদ রয়েছে এই মানব সম্পদকে কাজে লাগানোর চেষ্টা করে, এতে করে আমাদের মানব সম্পদের একটা সঠিক ব্যবহার নিশ্চিত হয়। তুমি দেখবা যে বিভিন্ন রাজনৈতিক মিছিলে বা যে কোনো হরতাল বা যে কোনো অসামাজিক মানে জনদুর্ভোগমূলক যে সকল কর্মকাণ্ড হয়, ওই কর্মকাণ্ডে কোন মানুষগুলো গিয়ে অংশগ্রহণ করে? যাদের মূলত কোনো কাজ নাই, যাদের মূলত কোনো চাকরি নাই, এই অভাববোধ থেকে কিন্তু তারা ওই সকল জায়গায় যায়, গিয়ে সমাজের বিভিন্ন পর্যায়ে সমস্যার তৈরি করে। কিন্তু যখন এই মানুষগুলোর একটা নির্দিষ্ট কর্মসংস্থান থাকবে, তারা একটা কাজ করার জায়গা পাবে, তখন কিন্তু তাদের আর ওই সকল জায়গায় গিয়ে এই যে তাদের যে একটা পোটেনশিয়াল ওইটার নষ্ট হবে না। পাশাপাশি আমরা সবাই জানি বাংলাদেশ প্রাকৃতিক সম্পত্তিতে অনেক বেশি এগিয়ে আছে। বাংলাদেশে বেশ কিছু প্রাকৃতিক সম্পত্তি রয়েছে। আমরা যদি একটা ব্যবসায়ী স্থাপন করি তাহলে কি হয়, ওই প্রাকৃতিক সম্পত্তিগুলোর একটা সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়, তাই না? আচ্ছা, এরপরে দেখো জাতীয় উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে। দেখো, জাতীয় আয় কাকে বলে? জাতীয় আয় হচ্ছে একটা দেশের জনগণ সাধারণত এক বছরে যেই পরিমাণে পণ্য বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে আমরা কি বলি? জাতীয় আয় বলি, তাই না? যখন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ে তখন কিন্তু পণ্য বিক্রির পরিমাণ বাড়ে, পণ্য উৎপাদনের পরিমাণ বাড়ে, পণ্য ভোগের পরিমাণ বৃদ্ধি পায়। এই যে পণ্য উৎপাদন বাড়লো, পণ্য উৎপাদন বাড়ার ফলে কাঁচামাল বেশি লাগলো, পণ্যটা ব্যবহার বেশি হইল, পণ্য ব্যবহার বেশি হওয়ার ফলে সরকার রাজস্বের পরিমাণ বেশি পাইল, এবং এতে করে কিন্তু সরকারের যেই নির্দিষ্ট আয় রয়েছে সেই আয়ের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পায়, তাই না? এবং দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে। দেখো, একটা ব্যক্তি যখন কাজ শুরু করে একদম প্রথম দিন থেকেই কিন্তু তিনি দক্ষ একজন কর্মী থাকেন না। তিনি কাজ করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কিন্তু তার ওই কাজের প্রতি একটা দক্ষতা চলে আসে। তখন তিনি মানব সম্পদ থেকে একটা দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হয়। তাহলে এই যে আমরা বলছি ব্যবসায় উদ্যোগ দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে, এই তিনটা ক্ষেত্রেই কিন্তু ব্যবসায় উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ একটা অবদান কিন্তু রাখতে পারে, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 43 নাম্বার প্রশ্নে কি বলা আছে। আচ্ছা, 43 তো মানে আলোচনা করলাম না? হ্যাঁ, 44 নাম্বার প্রশ্ন থেকে আলোচনা করব। দেখো, 44 এবং 45-এর জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে প্রশ্নে আমরা দেখি। বলা আছে রহিমা পড়াশোনা শেষ করে
চাকরি না নিয়ে নিজ বাড়িতে পাটের সাহায্যে বিভিন্ন খেলনা তৈরি করে তা বাজারে বিক্রি করেন। সম্প্রতি তার বাড়িতে বেশ কয়েকজন মহিলার কর্মসংস্থান হয়েছেন। ৪৪ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে রহিমা বেগম কোনটির যথাযথ ব্যবহার নিশ্চিত করেছেন। জনাব রহিমা তিনি কিন্তু আমাদের যে প্রাকৃতিক সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তির যথাযথ একটা ব্যবহার করেছেন। দেখো, বাংলাদেশ পাট উৎপাদনে অনেক বেশি সমৃদ্ধ, শুধুমাত্র আজকে থেকে না, সেটা অনেক আগে থেকেই বাংলাদেশ কিন্তু পাট উৎপাদনে অনেক সমৃদ্ধ একটা দেশ এবং বিশ্বে যতগুলো পাট রপ্তানিকারক দেশ রয়েছে তার মধ্যে বাংলাদেশের অবস্থান কিন্তু দ্বিতীয়। তো তুমি চিন্তা করে দেখো যে পুরো বিশ্বের মধ্যে একটা দ্বিতীয় অবস্থানে থাকা মানে আমরা কি পরিমাণের পাট উৎপাদন করতে পারি। এখন তুমি শুধুমাত্র পাট বিক্রি করে যত টাকা উপার্জন করতে পারবা তার থেকে বেশি টাকা উপার্জন করতে পারবা তুমি যদি ওই পাট দিয়ে নিজে কোনো কিছু তৈরি করে বিক্রি করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমার মুনাফার পরিমাণটা বেশি, তোমার অর্থের পরিমাণটা কিন্তু বেশি। তো রহিমা বেগম তিনি এই জিনিসটা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। এই জন্য তিনি কি করেন, পড়াশোনা শেষ করে সে তার নিজের বাড়িতেই, চাকরির মধ্যে যোগ না দিয়ে সে তার নিজের বাসাতেই সে কি করেছেন, সে পাটের সাহায্যে বিভিন্ন খেলনা তৈরি করেছেন। এই যে পাটের সাহায্যে তিনি করেছেন, এটার ফলে কি হচ্ছে ভাইয়া, এটার ফলে কিন্তু পাট নামের যে প্রাকৃতিক সম্পত্তিটা রয়েছে এই সম্পত্তিটার একটা সঠিক ব্যবহার তিনি নিশ্চিত করতে পেরেছেন। ৪৫ নম্বর প্রশ্নে বলেছে রহিমা বেগম গ্রামের বেকার মহিলাদের জন্য অবদান রেখেছেন কিভাবে। দেখো, রহিমা বেগম তিনি নিজে যেমন তার কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন, তার কর্মসংস্থানের পাশাপাশি তিনি কিন্তু তার এলাকার আরও যে সকল বেকার মহিলারা রয়েছেন তাদেরও মধ্যে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন। তাহলে মহিলাদের জন্য অবদান রেখেছেন কিভাবে, তাদের জন্য একটা কর্মসংস্থানের সৃষ্টি করে দিয়েছেন, তাই না? তারা বাড়িতে বসে নিজের মতো করে কাজটা করতে পারতেছেন। তো এটাও কিন্তু তাদের জন্য অনেক বড় একটা সুযোগ। তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি, আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে, এটা তো খুবই স্বাভাবিক। একটা মানুষ সারাদিন আগে বসেছিল, হয়তোবা তিনি তার বাড়ির কাজ করত, তো বাসার কাজ করলে তো আসলে কোনো টাকা পাওয়া যায় না। বাসার কাজের পাশাপাশি সে যখন অন্য একটা জায়গায় কাজ করে অল্প কিছু টাকা উপার্জনের একটা ব্যবস্থা করতে পেরেছেন, তখন কিন্তু তার আর্থিক অবস্থারও একটা উন্নয়ন ঘটেছেন। এবং যখনই কোনো ব্যক্তির আর্থিক অবস্থার উন্নয়ন ঘটে বা যখনই কোনো ব্যক্তির হাতে অর্থ আসে, তখনই কিন্তু তার জীবনযাত্রার মানটা উন্নত হয়, তার জীবনযাত্রার মানটা আপগ্রেড হয়, তাই না? তার মানে তার জীবনযাত্রার মানও কি হয়ে গেছে, জীবনযাত্রার মানও উন্নয়ন হয়ে গেছে। তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে 1, 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। 46 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব আমরা যত বেশি শিল্প প্রতিষ্ঠানে যত বেশি শিল্প প্রতিষ্ঠানে আমরা বিনিয়োগ করব, যত বেশি শিল্প প্রতিষ্ঠান আমরা স্থাপন করব, এর মাধ্যমে কি হবে, এর মাধ্যমে আমাদের বিনিয়োগ বৃদ্ধি পাবে। তার কারণ আমার একটা ব্যবসায় যদি 100 টাকা বিনিয়োগ করতে হইতো, যদি ব্যবসা প্রতিষ্ঠান 5টা হয় তাহলে অ্যাটলিস্ট তো ওইখানে আমার 500 টাকা বিনিয়োগ হবে, তাই না? তাহলে বিনিয়োগের পরিমাণটা কি হয়, বৃদ্ধি পায়। বিনিয়োগের পরিমাণটা বৃদ্ধি পাওয়া আমাদের জন্য অনেক বেশি ভালো। তার কারণ আমাদের যেই টাকাটা জমানো আছে, হয়তোবা ব্যাংকে, হয়তোবা আমার ব্যক্তিগতভাবে একটা জায়গায় টাকাটা কুক্ষিগত আছে, এই টাকাটা কিন্তু রিইউজ হচ্ছে না, একটা দীর্ঘ সময় ধরে ওই টাকাটা অলস অবস্থায় পড়ে আছে। ওই টাকাটা শুধুমাত্র একজন ব্যক্তির উন্নয়নে হয়তোবা কাজে লাগছে, সমাজের উন্নয়নে আসলে ওই টাকাটাকে একদমই কাজে লাগানো যাচ্ছে না। কিন্তু ওই জমানো টাকাটা যদি ব্যাংক থেকে বের করে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়, তাহলে কিন্তু ওই টাকাটা ঘুরে ফিরে যেমন ব্যক্তির উন্নয়নে কাজে লাগবে, ঠিক একই রকমভাবে সেটা কিন্তু আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নেও ব্যাপক একটা ভূমিকা পালন করবে, তাই না? এরপরে দেখো, নতুন নতুন ব্যবসায় স্থাপনের ফলে কি হয়, আমাদের সম্পদের একটা সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। কি করা যায়, আমাদের যে প্রাকৃতিক সম্পদ বা মানব সম্পদ রয়েছে সেই সম্পত্তিগুলোকেও আমরা কি করতে পারি, খুব সুন্দর করে আমরা ব্যবহার করতে পারি, তাই না? তাহলে খেয়াল করে দেখো, উত্তর হিসাবে আমরা 1 ও 3কে গ্রহণ করতে পারি। 1 ও 3 কোথায় আছে, খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর হচ্ছে খ।
চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 47। বলা আছে অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে কে ভূমিকা রাখে। দেখো একটা দক্ষ অদক্ষ জনগোষ্ঠী, যাদের আসলে কাজ করার কোনো ওইটাকে কি বলে, কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, কাজ করার মধ্যে কোনো পারদর্শিতা নাই, ইনফ্যাক্ট তারা আসলে কাজ করতেই জানে না, ওই একজন অদক্ষ মানব শক্তিকে বা অদক্ষ জনগোষ্ঠীকে আমি কাজ করার সুযোগ প্রদান করে তাদেরকে দিয়ে কাজ করানোর মাধ্যমে তাদেরকে আমি দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করলাম। এই ভূমিকাটা মূলত পালন করে একজন উদ্যোক্তা। ওই যে আমরা মাঝে মাঝে শুনি না যে নতুনদেরকে সুযোগ দেওয়া, নতুন যে ভদ্রলোক সে তো কাজ পারেই না, আমরা তারপরও তাকে সুযোগ দিচ্ছি কেন, তিনি এই কাজটা করতে করতে এই কাজ সম্পর্কে তিনি ধারণা লাভ করবেন, একটা পর্যায়ে এই কাজে তিনি ব্যাপক ধারণা লাভের মাধ্যমে ওই কাজের প্রতি তার অনেক সুন্দর একটা অভিজ্ঞতা তৈরি হবেন, তিনি একজন দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হবেন। আচ্ছা, এরপরে দেখো 48 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে জনাব ইমরান একজন উদ্যোক্তা, উদ্যোক্তা হিসাবে তিনি অদক্ষ জনগোষ্ঠীর জন্য করতে পারেন। জনাব ইমরান তিনি একজন উদ্যোক্তা, উদ্যোক্তা হিসেবে তিনি অদক্ষ যে জনগোষ্ঠী আছে তাদের জন্য আসলে কি করতে পারেন। দেখো তাদের জন্য তিনি উৎপাদনশীল কাজে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করে দিতে পারে, যে ঠিক আছে বাবারা, তোরা যেহেতু কাজ করতে পারিস না, আমি তোমাদেরকে একটা কাজের সুযোগ করে দিলাম, তোমরা কাজ করো, কাজ করে কাজ শিখো। যখন একটা ব্যক্তি যে কোনো কাজ শিখে ফেলবে তখন কিন্তু তিনি আর অদক্ষ নাই, তিনি কিন্তু তখন দক্ষ কর্মচারী বা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়। আবার আমরা তখন তাদেরকে কি করতে পারবো, সেকেন্ড অপশনেই দেখো বলা আছে দক্ষ মানব সম্পদের রূপান্তর। আমরা যখনই কোনো ব্যক্তিকে কোনো কাজে নিয়োগ করছি, ওই কাজটা তিনি যদি মন থেকে করেন, মনোযোগ দিয়ে করেন, তাহলে তিনি অবশ্যই কি হবেন, একজন দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হবেন। তাহলে উত্তর হিসাবে আমরা 1 ও 2 নিতে পারি। 1 ও 2 হচ্ছে ক নাম্বারে। ঋণ দান এটা কেন নিব না, দেখো উদ্যোক্তার কাজ না অদক্ষ জনশক্তিকে ঋণ দেওয়া, ঋণ দিলে হয়তো বা ব্যাংক দিতে পারে, ক্ষুদ্র ঋণ দানকারী এনজিও গুলো দিতে পারে, হয়তো বা দিতে পারে, কেউই দেয় না অদক্ষ কর্মচারীকে বা অদক্ষ জনশক্তিকে ঋণ আসলে কেউই দিতে চায় না, বাট তারা দিলে দিতে পারে, ওইটা তাদের কাজ। একজন উদ্যোক্তার কাজ কখনোই কি করা না, ঋণ প্রদান করা না। এই কারণে আমরা ঋণ গ্রহণটাকে আসলে উত্তর হিসাবে নিতে পারছি না। এরপর আমরা আসি 49 এবং 50 নম্বর প্রশ্নে কি বলা আছে। বলা আছে যে রফিক সাহেব তার নিজের প্রচেষ্টায় কুটির শিল্প গড়ে তুলেন, তার শিল্পের জন্য কয়েকজন শ্রমিক নিয়োগ দিয়েছেন। রফিক সাহেবের কাজ কোনটি? রফিক সাহেব যে কাজটা করেছেন এই কাজটা হচ্ছে একটা ব্যবসায় উদ্যোগ। কিভাবে? কুটির শিল্প তো আর কেউ নিজের ভোগের জন্য তৈরি করেন না, বা এই যে কিছু শ্রমিক নিয়োগ দিয়েছেন এটাও আসলে শুধুমাত্র তার পারিবারিক চাহিদা মেটানোর জন্য আসলে আলাদা করে শ্রমিক নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে না। তার মানে উদ্দীপকটা পড়ে আমরা বুঝতে পারছি তিনি যে প্রতিষ্ঠানটা গঠন করেছেন বা তিনি যেই ব্যবসায়টা গঠন করেছেন বা তিনি যেই উদ্যোগটা গ্রহণ করেছেন, এই উদ্যোগের পেছনে মুনাফা অর্জনের একটা তীব্র ইচ্ছা রয়েছে, এবং মুনাফা অর্জন যেখানে থাকবে সেখানে কিন্তু আমাদের ঝুঁকিরও একটা সম্পর্ক থাকে, এবং মুনাফা ও ঝুঁকি যেই উদ্যোগের মধ্যে থাকে সেই উদ্যোগটাকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে ব্যবসায় উদ্যোগ। আচ্ছা, 50 নম্বর প্রশ্ন দেখব কি বলা আছে। বলা আছে রফিক সাহেব দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। দেখো রফিক সাহেবকে, রফিক সাহেব তিনি হচ্ছে একজন ব্যবসায় উদ্যোক্তা। তিনি কি? তিনি একজন ব্যবসায় উদ্যোক্তা। আচ্ছা, রফিক সাহেব দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারেন তিনি প্রাকৃতিক সম্পত্তির একটা সঠিক ব্যবহার করে। প্রত্যেকটা উদ্যোক্তাই যেই কাজটা করে প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের একটা সঠিক বা যথাযথ ব্যবহার করেন। তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এবং জাতীয় আয় ও উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করবেন, তাই না? তাহলে উত্তর কি 1 2 3? 1 2 3 মানে কি ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 51 নম্বর প্রশ্নে বলেছেন যে উদ্যোক্তাগণ ভূমিকা রাখেন। এই উদ্যোক্তাগণ আসলে কিসের মধ্যে ভূমিকা রাখেন, তাই না? আচ্ছা, উদ্যোক্তাগণ ভূমিকা রাখেন, উদ্যোক্তাগণ আমাদের ভূমিকা রাখতে পারেন হচ্ছে আমাদের দেখো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে। আমরা কিছুক্ষণ আগেই এই অপশনটা পড়লাম যে একজন ব্যবসায়ী উদ্যোক্তা তিনি কি করেন, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেন, তাই না? তো কর্মসংস্থান এই অপশনটা আমরা নিতে পারি। মানব সম্পদের উন্নয়ন, হ্যাঁ, একজন ব্যক্তি যখন
অদক্ষ কর্মচারী ছিল, অদক্ষ সম্পদ ছিল, অদক্ষ জনগোষ্ঠী ছিল, তাকে আমি কাজ করার সুযোগ দিয়েছি, কাজ করিয়েছি আমি তাকে দিয়ে। কাজ করার মাধ্যমে তিনি অদক্ষ জনগোষ্ঠী থেকে একটা দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হয়েছে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন। দেখো, অর্থ মানুষের জীবনযাত্রার মানকে পরিবর্তন করে দেয়। তুমি যখন ছোটবেলায় স্কুলে পড়তা, এখনো তুমি স্কুলেই পড়ো, মানে আরো ছোট যখন ছিলা, তখন হয়তোবা তোমার বাবা মা তোমাকে টিফিনের জন্য 20 টাকা দিত। ওই 20 টাকা দিয়ে তুমি যেভাবে চলতা, এখন হয়তোবা তোমাকে 100 টাকা দেয়, তুমি তার চাইতে অনেক ভালোভাবে চলতে পারছো। তুমি বড় হওয়ার পরে যখন তুমি নিজে ইনকাম করবা, নিজে উপার্জন করবা, তখন তুমি দেখবা যে আরো ভালোভাবে তুমি চলতে পারছো। তার মানে তোমার হাতে যখন অর্থ চলে আসবে, তখন কিন্তু তোমার জীবনযাত্রার মানটা উন্নয়ন হয়ে যাবে। তখন হয়তোবা তুমি তোমার নিজের পছন্দের শার্ট কিনবা, নিজের পছন্দের প্যান্ট কিনবা, তখন দেখবা যে তোমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে আর কি। তো উত্তর হিসাবে আমরা কি গ্রহণ করতে পারি? 1, 2 এবং 3, অর্থাৎ ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 52। বলা আছে, মাহমুদ একজন শিক্ষিত বেকার, তিনি অন্যের অধীনে থাকা পছন্দ করেন না। তিনি যদি ব্যবসায় করতে চান তবে তার প্রথমে কি করা উচিত? দেখো, যে কোনো একজন ব্যক্তি সে যদি ব্যবসায় করতে চায় তাহলে তাকে সবার প্রথম ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা মানেই কিন্তু এই না যে আমি সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দিছি। আমি চাকরি করতে চাই না, ওকে, ভালো কথা, তাহলে আমি ব্যবসায় করতে চাই। আমি কি ব্যবসায় করতে চাই, কত টাকার মধ্যে করতে চাই, কোন এলাকার মধ্যে করতে চাই, আমার কতজন শ্রমিক কর্মচারী ওই ব্যবসায়ের মধ্যে থাকবে, এই বিস্তারিত সকল জিনিসগুলোকে একসাথে চিন্তা করা, এই জিনিসটাকে আসলে আমরা বলছি ব্যবসায়ের একটা উদ্যোগ গ্রহণ করা, তাই না? তাহলে উত্তর হিসাবে আমরা কি নিচ্ছি? উত্তর হিসাবে আমরা ক নাম্বারটা নিচ্ছি। আচ্ছা, 53 নাম্বার প্রশ্নটা অনেক বছর আসে, বাট এই ডাটাটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যেহেতু আমাদের মূল বইতে এখনো পরিবর্তন হয় নাই, যে কারণে আমাদেরকে এই ইনফরমেশনটাই পড়তে হয়। সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2010 অনুযায়ী মোট জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান কত? শিল্প খাতের অবদান হচ্ছে 30 ভাগ। এই শিল্প খাতের অবদান কত? শিল্প খাতের অবদান হচ্ছে 30 ভাগ, তাই না? এটা কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট তোমাদের এমসিকিউতে যদি আসে এই সাল উল্লেখ করে দিবে, সাল অনুযায়ী 30 ভাগই হবে। তোমরা 30 ভাগ বা 30% যেটাই থাকুক ওইটা তোমরা দাগায় দিবা। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 54। বলা আছে, সরকারের পাশাপাশি একজন উদ্যোক্তা নিচের কোনটি সৃষ্টি করেন? সরকারের পাশাপাশি একজন উদ্যোক্তা, তারাও কিন্তু কি করেন? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। দেখো, সরকার নিজে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকার পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারের আংশিক বা পূর্ণাঙ্গ মালিকানা রয়েছে এরকম ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে সরকার কি করে? কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়। কিন্তু আমাদের দেশের বিরাট একটা জনগোষ্ঠী, তারা কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, অর্থাৎ বিভিন্ন উদ্যোক্তা কর্তৃক গঠিত যেই কর্মসংস্থানগুলো রয়েছে, বিভিন্ন উদ্যোক্তা কর্তৃক সৃষ্ট যে কর্মসংস্থানগুলো রয়েছে, সেই কর্মসংস্থানে কিন্তু তারা কাজ করেন, তাই না? আচ্ছা, 55 নম্বর প্রশ্নটা আমরা দেখব। বলা আছে কি, কিসের মাধ্যমে পরনির্ভরশীলতা অনেক অংশে হ্রাস করা যায়? দেখো, আমরা কিন্তু কোনো না কোনোভাবে কারো উপর নির্ভরশীল, বিশেষ করে ফাইন্যান্সিয়ালি আমরা অন্যের উপর নির্ভরশীল থাকি। যখন আমরা একটা ব্যবসা উদ্যোগ গ্রহণ করতে পারবো, একটা ব্যবসা উদ্যোগ নিব, যখন একটা ব্যবসায় স্থাপন করতে পারবো, আমাদের ব্যবসাটা যখন সচল হওয়া শুরু হবে, তখন কিন্তু এই যে অন্যের উপর আমার যে একটা নির্ভরশীলতা, এই পরনির্ভরশীলতাটা কিন্তু আমাদের অনেকাংশেই দূর হয়ে যাবে বা অনেকাংশেই কিন্তু কেটে যাবে, তাই না? তাহলে উত্তর হিসাবে আমরা এখানে কি নিচ্ছি? উত্তর হিসাবে আমরা ক নাম্বারটা নিচ্ছি, ব্যবসায় উদ্যোগ, তাই না? তাহলে দেখো ভাই, আমরা কিন্তু আমাদের টাইপ 3-তে যেই এমসিকিউ প্রশ্নগুলো ছিল, আমরা কিন্তু সবগুলো প্রশ্ন খুবই সুন্দরভাবে আলোচনা করেছি। আমার পক্ষে যতটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব ছিল আমি তার সর্বোচ্চটাই চেষ্টা করেছি। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা বইয়ের প্রশ্নগুলো পড়ে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখা, বা একই সাথে তোমরা প্রশ্ন এবং ক্লাস দুইটাই করতে পারো, অর্থাৎ বইটা সামনে রেখে ক্লাসটা দেখতে পারো, এতে করে তোমার একই সাথে দুইটা হয়ে যাবে। এবং ক্লাসের লেকচারে আমি যেই
ইয়ার বাইরে, ওটাকে কি বলে, অপশনগুলোর ব্যাখ্যা দিয়েছে। অর্থাৎ উত্তর যদি ক নাম্বারটা হয়, আমি কিন্তু খ, গ এবং ঘ তিনটা অপশনেরই ব্যাখ্যা দিয়ে দিয়েছি। যদি প্রশ্ন এইটা হইতো তাহলে উত্তর এইটা হইতে পারতো। এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে, যদি বই থেকে হুবহু প্রশ্ন এক দুইটা নাও পাও, ওটা কিন্তু আমাদের ব্যাখ্যাগুলো তুমি মনোযোগ দিয়ে শুনলে ওই জায়গা থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। আমরা আগামী পর্বে আলোচনা করব আমাদের টাইপ 4। আমাদের টাইপ 4 হচ্ছে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। এই টপিক থেকে আমরা আলোচনাটা আবার শুরু করব। তো তোমাদের সবাইকে টাইপ 4 এর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।